আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধন ও অন্যান্য চাকরির প্রস্তুতি ক্লাসে আপনাকে স্বাগতম। যদি ঠিকঠাক দেখতে পারেন আর শুনতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমরা টেকনিকে ইংরেজির প্রশ্ন সমাধান করা শিখব। শুধু আজকেই না, ধারাবাহিকভাবে এই টেকনিক চলমান থাকবে। একটা কথা বলি আপনাদের, যে যত রুল তত ভুল, যত রুল তত ভুল। আচ্ছা দেখুন, আপনাদেরকে একটু ক্লিয়ার করি যে আমরা এই যে সমাধান ক্লাস নিচ্ছি, এই সমাধান ক্লাসটা আপনি মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমেই বলে রাখি যে এই সমাধান ক্লাস ১৯তম শিক্ষক নিবন্ধন সাজেশনের ২৭ পৃষ্ঠা ওপেন করলেই পেয়ে যাবেন। ২৭ পৃষ্ঠা, এই বইয়ের ২৭ পৃষ্ঠা ওপেন করেন। আচ্ছা, এবার আমরা প্রশ্নে চলে যাই, সমাধান করি। আপনাদের নিশ্চয় মনে আছে যে আমরা প্রিলির, যারা অলরেডি ১৮তম উত্তীর্ণ হয়েছেন, ১৮তম প্রিলির একদম শেষ মুহূর্তে ৭ দিন আগে 4টি সাজেশন দিয়েছিলাম। সেই বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান থেকে কত মার্কস কম পড়েছে আমি মুখে বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে সেখান থেকে যা পড়েছে তা আমাদের এবার বইতে অ্যাড করা হয়েছে। আচ্ছা, সেখান থেকে যথেষ্ট পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। এই জন্যই এত সফলতা আপনাদের মাধ্যমে। 18তম প্রিলিমিনারি টেস্ট 2023 সালে সার্কুলার অনুষ্ঠিত হয়েছিল, 2024 সালের পরীক্ষা। আমরা প্রথম প্রশ্ন যদি দেখি যে সবজি চাষ বিদ্যাকে কি বলে, সবজি চাষ বিদ্যাকে কি বলে? আচ্ছা, সবজি চাষ বিদ্যাকে স্বাভাবিকভাবেই ভেজিকালচার বলে। এখানে আরো কিছু অপশন আছে, হর্টিকালচার আছে। হর্টিকালচার হচ্ছে উদ্যান পালন বিষয়ক বিদ্যা। আর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের চাকরির পরীক্ষায় আসেও না, বিশেষ করে হর্টিকালচার, ভেজিকালচার, এই দুইটা দেখলেই হয়ে যাবে। এবার আসুন নাম্বার 2, হি অ্যাডভাইজড মি গিভ স্মোকিং। দেখুন এই যে অ্যাডভাইজ, এই অ্যাডভাইজ শব্দটি এর পরে যদি কোনো রকম অবজেক্ট না পান, যদিও এখানে অবজেক্ট না পান বা অবজেক্ট না থাকে, তাহলে ইনফিনিটিভ না বসে ভার্বের সাথে ডাইরেক্ট আইএনজি যুক্ত হয়। ক্লিয়ার? কিন্তু অবজেক্ট যদি থাকে, এই যে দেখুন এখানে অবজেক্ট আছে, মিটা হচ্ছে, আচ্ছা অ্যাডভাইস মি, এখানে স্মোকিংটা অবজেক্ট। আচ্ছা, এই স্মোকিং যদি অবজেক্ট হয়, অর্থাৎ অ্যাডভাইজের পরে আপনি যদি অবজেক্ট পান, তাহলে স্বাভাবিকভাবেই কি করবেন? আচ্ছা একটু কমেন্ট করি আপনাদের। অবজেক্ট থাকলে কিন্তু ইনফিনিটিভ হবে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ অ্যাডভাইজড, এই যে অ্যাডভাইজ একটি ভার্ব, অ্যাডভাইজের পরে যদি অবজেক্ট থাকে তাহলে ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে খুব সিম্পলি আমরা যেটা বুঝি, টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এভাবেই মনে রাখে মানুষ। টেকনিকে মনে রাখুন। আমার দরকার কি? আমার দরকার পরীক্ষায় নাম্বার পাওয়া। সারা জীবন তো বেসিক শিখলামই, যত রুল তত ভুল। এখন টেকনিকে শেখেন, যেন আপনি চাকরি পরীক্ষা যাওয়ার সাথে সাথেই প্রশ্ন দেখবেন, উত্তরে আপনার হাত চলে যাবে। তাহলে গিভ আপ মানে কি? ছেড়ে দেওয়া। গিভ আপ অর্থাৎ টু গিভ আপ স্মোকিং। তিনি আমাকে উপদেশ দিলেন ধূমপান ছেড়ে দিতে। ক্লিয়ার? টু গিভ আপ কেন হলো? কারণ এই যে অ্যাডভাইজের পরে আপনার অবজেক্ট আছে, এই অবজেক্ট থাকার কারণে ইনফিনিটিভ অর্থাৎ টু, যেখানে দেখবেন টু সেখানেই উত্তরে মেরে দেবেন ঢু, হয়ে যাবে। এখানে টু নাই, এই উত্তরটা কাটা। কালার চেঞ্জ করে নিন, আমাকে একটু সময় দিবেন। এই যে এখানে কিন্তু অবজেক্ট যদি না থাকতো এইটা সঠিক উত্তর হতো। আচ্ছা, অবজেক্ট যেহেতু আছে সেক্ষেত্রে টু কোথায় আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এটাতে টু নাই, এটাতে টু নাই, এটাতে টু নাই, এটাতে টু আছে, সঠিক উত্তর এটা। এবার আসুন, আ ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই ফর হিজ কান্ট্রি। এটা দেখা মাত্রই আপনাদের মাথায় চলে আসবে। আচ্ছা দেখুন, ডাই ফর, দেশের জন্য যদি জীবন উৎসর্গ করে, এই যে 5ই জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের ক্ষেত্রে ডাই ফর ব্যবহার হবে। ডাই অফের আলাদা মিনিং আছে, ডাই ফ্রমের আলাদা মিনিং আছে। আচ্ছা,
এবার আমি আপনাদেরকে বলি যে আ ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই ফর হিজ কান্ট্রি। কেন ফর হবে, কেন ফর হবে, এটা একটু উপরে দিই। দেখুন, ডাই ফর মানে কোনো কিছুর জন্য জীবন উৎসর্গ করা। ডাই বাই, আচ্ছা এবার আসি ডাই বাই। ডাই বাই অর্থ কি? কারো দ্বারা বা কোনো কিছু দ্বারা মরা। তারপরে ডাই ফর জীবন উৎসর্গ করা। এবার ডাই অফ, আচ্ছা আপনারা জানেন যে কফ রোগ, একটা কফ সিরাপের নাম। কফ অর্থাৎ রোগের সাথে সম্পর্কিত একটি শব্দ। ডাই অফ অর্থাৎ ডাই কফ, রোগে মরা, রোগে মরা বোঝালে ডাই অফ। জীবন উৎসর্গ করা বোঝালে ফর, আমি তোমার জন্য জীবন উৎসর্গ করব। আই উইল স্যাক্রিফাইস মাই লাইফ ফর ইউ। এটা না বলে আমরা আরেকভাবেও বলতে পারি আই উইল ডাই ফর ইউ। ডাই ফর, ফর মানে জন্য, দেশের জন্য। আচ্ছা আপনারা কে কোন জেলা থেকে দেখছেন? সদীপ হাসান ময়না, ভাইবা ক্যান্ডিডেট, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, আপনার ক্লাসগুলো অনেক ভালো, অনেক ধন্যবাদ। স্বর্ণা আমিন গাজী, ওয়ালাইকুম আসসালাম। তারপর সাবিনা ইসলাম মাইদুল লিখছে, আসসালামু আলাইকুম স্যার, অনেকদিন পর। এখন নিয়মিত দেখবেন আপনারা, যেহেতু সামনের মাসে সার্কুলার ইনশাল্লাহ পেতে চলেছেন আপনারা, তাই নিয়মিত দেখবেন। আর একটু শেয়ার দিয়ে দিন। শ্রদ্ধেয় আনোয়ার স্যার কমেন্ট করেছেন, সুন্দর উপস্থাপনা, অনেক 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 ধন্যবাদ স্যার। আমার বন্ধু রাশেদ লিখছে, শুভ সন্ধ্যা প্রিয় স্যার, অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুধু এই পেজের সাথে লেগে থাকুন, আপনাদের নিবন্ধন, প্রিলি, রিটেন, ভাইভা পাস করানোর দায়িত্ব আমাদের এই সাদিক একাডেমি ফ্যাকাল্টির। আচ্ছা এবার আসুন আমরা অন্য কিছুতে যাই, অন্য একটি প্রশ্নতে যাই। নাউন আর ভার্ব, আগেই বলে দিই, নাউন আর ভার্ব চেনার একটা যুগান্তকারী টেকনিক বলে দিই। আজকে শিখিয়ে দিব নাউন আর ভার্ব, সারা জীবনে ভুল হবে না। নাউন ভার্সেস ভার্ব। চাকরির পরীক্ষায় আপনি যদি দেখে থাকেন পার্টস অফ স্পিচে, সেক্ষেত্রে আপনাদের তালগোল পাকিয়ে যায় নাউন এবং ভার্ব, আর কখনো ভুল হবে না। নাউন ভার্সেস ভার্ব। আমি কয়েকটি শব্দ লিখছি, প্রথমে লিখব ফাদার, FATHER, ফাদার। তারপর লিখব ওয়াটার। অন দ্য আদার হ্যান্ড সেম শব্দ লিখব ওয়াটার। আচ্ছা ফাদার মানে কি বলুন? ফাদার মানে আমরা স্বাভাবিকভাবেই জানি যে বাবা। ওয়াটার মানে পানি, অ্যাকুয়া মানে পানি, ইত্যাদি ইত্যাদি। এবার আসুন এইখানে কখন নাউন হবে একই শব্দ, আবার কখন ভার্ব হবে। খুব সিম্পল, খুব সিম্পল, খুব সিম্পল ভাইয়া। দুইটা যদি শব্দ হয়, অর্থাৎ এই ফাদার এর অর্থ যদি দুইটা হয়, অর্থাৎ অভিভাবকত্ব করা, তাহলে সেটি হবে কি? নাউন। এটার নাউন সাধারণত একটি শব্দের দুইটি বাংলা অর্থ আসে। আপনি হিসেব করে দেখেন বা ভেবে দেখেন, যে কোনো একটা ওয়ার্ড বলেন, অভিভাবকত্ব করা। আচ্ছা সরি, এটা ভার্ব, এইটা ভার্ব। অর্থাৎ যদি কোনো শব্দের দুইটা অর্থ আসে, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকেন সেটি ভার্ব হবে। ভার্বের দুইটা অর্থ, ওয়াটার পানি দেওয়া, ওয়াটার পানি দেওয়া, অর্থাৎ ওয়াটারও কি ভার্ব। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, এই যে বাম দিকে আপনারা দেখুন, ফাদার মানে যখন লিখবো বাবা একটা শব্দ, আবার ওয়াটার মানে পানি, তখন এটা নাউন হয়ে যাবে। তাহলে একটি ওয়ার্ডের যদি বাংলা অর্থ একটি আসে, ইংরেজি ওয়ার্ডের একটি বাংলা অর্থ আসে, তাহলে সেটি হবে ডেফিনেটলি নাউন। আর যদি দুইটি অর্থ আসে, অধিকাংশ সময় সেটি হয়ে যাবে ভার্ব। তেমনই দেখেন যে ফাদার অভিভাবকত্ব করা, এটা ভার্ব, যেহেতু অ্যাকশন বোঝাচ্ছে।
ওয়াটার মানে পানি দেওয়া, ভার্ব। আই ওয়াটার টু দ্য প্লান্ট, আমি গাছে পানি দিই বা চারাতে পানি দিই, গাছের চারাতে পানি দিই। আবার হি ইজ মাই ফাদার, সে আমার বাবা। এই ক্ষেত্রে ফাদারটা কি? এই ক্ষেত্রে ফাদার নাউন। ক্লিয়ার? আচ্ছা, আই নিড ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি। এই যে এই পানি পান করছি, এই যে এইখানে ওয়াটার মানে শুধু পানি, তাহলে এখানে নাউন। নাউন আর ভার্বের বিষয়টা ক্লিয়ার কিনা? আপনি এই টেকনিক দিয়ে আজীবন মনে রাখতে পারবেন, আজীবন মনে রাখতে পারবেন। কে কোন জেলা থেকে দেখছেন একটু জানিয়ে দিবেন, আর প্লিজ শেয়ার দিবেন। কাউসার আলী ভাই লিখছেন আপনার বইও নিচে অনেক সুন্দর। যদি এই বইটি সব থেকে ভালো মনে না হয় আমরা বই বিক্রি বন্ধ করে দেব, যদি কেউ বলতে পারেন। এস এম জাকারিয়া বলছেন স্যার দুইটা অর্থ না, আপনি বলতে পারেন অর্থটা যদি দুই অংশ হয়। একটা সুন্দর কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ এস এম জাকারিয়া ভাই। আমরা প্রত্যেকেই শিখি প্রতিনিয়ত, আমরা লার্নার, আমরা মৃত্যু পর্যন্ত শিখি। আচ্ছা, এটা সুন্দর যে আই নো সামথিং, ইউ নো মেনি থিং, লেট আস শেয়ারিং, এটাই তো এই ক্লাসের উদ্দেশ্য। আচ্ছা, এস এম জাকারিয়া ভাই অনেক অনেক ধন্যবাদ। ইব্রাহিম খলিল লিখছে চাঁদপুর। আচ্ছা, আমরা চলে যাই সেইখানে আগের অংশে। কে কে শেয়ার দিয়েছেন একটু কমেন্ট করুন। আমরা আজকে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলির ইংরেজি অংশের সমাধান করছি। তাহলে আপনি যদি প্রিপোজিশন বিশ্লেষণ করেন, প্রিপোজিশন দেখবেন মেক আর ডাই, এই দুইটা দিয়েই প্রশ্ন আসছে। মেক আর ডাই, মেড ইন চায়না, অর্থাৎ কোনো দেশে তৈরি হলে মেড ইন, যদি কোনো কোম্পানির দ্বারা তৈরি হয় তাহলে বাই, মেড বাই স্যামসাং। যদি আমি ধরতে পারি এইখানে একটা সাপোর্ট দেওয়া আছে, বোর্ড বা টেবিল, এই টেবিলটা যদি আমি বুঝতে পারি কাঠ দিয়ে তৈরি তাহলে মেড অফ। যদি উপাদান বুঝতে না পারি তাহলে কি হবে? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। যদি আমরা উপাদান না বুঝতে পারি, যদি সরাসরি উপাদান ধরে ফেলতে পারি খপ করে, তাহলে মেড অফ, দিস ইজ মেড অফ উড। এই প্রশ্নগুলো কিন্তু চাকরি প্রশ্নে বারবার আসে, আমরা বারবার আসতে দেখি এবং আসবে। তাই ক্লাসকে হেলাফেলা করার কোনো উপায় নেই। সজীব শিকারী অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, তোমাকে আল্লাহ শিক্ষক হিসেবে কবুল করুক। সজীব শিকারীর জন্য সবাই দোয়া করবেন। সজীব শিকারী এবার 18তম ভাইবা পরীক্ষার্থী। আমি চিনি কেন? কারণ আমরা অনেক ফ্রাঙ্কলি আলোচনা করি আমাদের যে পেইড ব্যাচ আছে এই পেইড ব্যাচগুলোতে। ক্লিয়ার? কারণ আমাদের দ্বারা পরিচালিত কোর্সগুলোতে বরাবরই আমরা সাফল্য পাই আপনাদের মাধ্যমে। এবার আসুন এই যে এই প্রশ্নটা, দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ। প্রথমে প্রশ্নটা অনেকের বেসিক স্ট্রং আছে, তারা জানেন যে ফর্ম আর ফ্রম। ফর্ম মানে গঠন করা বা গঠন, ফ্রম মানে হইতে থেকেছে। দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ ইজ, অর্থাৎ নাউন ফর্ম, এই অ্যাপ্রুভটা নাউন ফর্ম কি? দেখুন অ্যাপ্রুভ মানে কি, আগে এটা থিঙ্ক করুন। অ্যাপ্রুভ মানে অনুমোদন করা, অনুমোদন করা। অ্যাপ্রুভ মানে অনুমোদন করা। যদি অ্যাপ্রুভের সাথে আপনি টুক করে এল যোগ করে দেন, ই কেটে দিয়ে, তাহলেই নাউন হয়ে যাবে। এবার অ্যাপ্রুভাল অনুমোদন, এই যে অনুমোদন করা বা অনুমোদিত করা, অ্যাপ্রুভাল অর্থাৎ অনুমোদন। অনুমোদন দেখেন তো নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ একটা শব্দে এসেছে কিনা, অনুমোদন। আবার এই যে অ্যাপ্রুভ অনুমোদন করা। ক্লিয়ার? বিষয়টি কি ক্লিয়ার কিনা? আচ্ছা, যারা যারা শেয়ার দিয়েছেন অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা। প্রচুর কমেন্ট হবে, প্রচুর কমেন্ট।
এবং আমাদের প্রিলির নতুন ব্যাচে ভর্তি হলেই বই ফ্রি। আচ্ছা ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। আমরা তাহলে এই প্রশ্নটাই শিখলাম যে অ্যাপ্রুভের সাথে শুধু এল যোগ করলেই নাউন হয়ে যায়, ঝামেলা শেষ, ঝামেলা শেষ। আচ্ছা এইবার আমরা ন্যারেশন পার্টে আসি। চুজ দ্য ডাইরেক্ট স্পিচ অথবা ডিরেক্টও বলে থাকেন অনেকে, ডাইরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স শি টোল্ড মি টু স্ট্যান্ড আপ। এখানে একটা জিনিস, টোল্ডের পরিবর্তে শুধু সেইড দিয়ে দিবেন, টোল্ডের পরিবর্তে শুধু সেইড দিয়ে দিবেন, ব্যাস ঝামেলা শেষ। দেখা যাক এবার একটু প্র্যাকটিক্যালি আমরা চলে যাই। she told me to stand up, লাস্টের অংশ কিন্তু অপরিবর্তিত থাকবে, টু এর পরের অংশ অপরিবর্তিত থাকবে, ক্লিয়ার? এবং টু এটা নিজেও উপস্থিত থাকবে, টু স্ট্যান্ড আপ, টু স্ট্যান্ড আপ। সাধারণত ন্যারেশনে যদি আপনি দেখেন এই ধরনের বিষয় যে টু স্ট্যান্ড আপ, অর্থাৎ স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়ানোর কথা বলা হচ্ছে। আচ্ছা she told me, আচ্ছা she told me, এইখানে she এর পরিবর্তে আমরা সাধারণত she নিয়ে নিয়েছি, এবার told এর পরিবর্তে আমরা কি নিব? said নিব। এইবার একটুখানি কৌশল, টু বাকি অংশ মিটা তো নিয়ে আসতে হবে। একটা কথা মনে রাখবেন যে এখানে টু যেখানে থাকবে সেটাই উত্তর, টু দিয়েই উত্তর করে দিব। টু এর পরে সাধারণত আপনি একটা কি দিবেন, এইখানে যে অংশটা থাকবেন সেটা দিবেন, বাকি হুবহু বসে যাবে, উত্তর ক্লিয়ার। তাহলে এইখানে টু নাই, এইখানেও টু নাই, এইখানেও টু নাই, এখানে টু আছে, এটা উত্তর। টেকনিক, টেকনিক। আচ্ছা নেক্সট, দ্য ওল্ড লেডি ক্যান নট হেল্প ডট 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 আ কাপ অফ টি। আচ্ছা আমি সারা জীবন আপনাদেরকে বলেছি ক্যান নট হেল্প, ক্যান নট বাট, তারপর উইথ এ ভিউ টু, ক্লিয়ার, লুক ফরওয়ার্ড টু, এদের পরে কোনো কথা হবে না যে ভার্ব আসবে, ওই ভার্বের পরে যে আইএনজি যুক্ত করা ফরজ। ক্যান নট হেল্প, ক্যান নট বাট, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এর পরে ভার্ব আসা মানেই আইএনজি যুক্ত, আর কোনো কথা নেই, এর কোনো। অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া ও বোনেরা, আপনারা এরকম ক্লাস পেতে চাইলে অবশ্যই কমেন্ট করেন। আমরা শুধু চাকরির পরীক্ষায় যত রুল তত ভুল, আমি শিখবো কি? আমি শিখবো আমার উত্তর। আমি নিবন্ধন প্রিলিতে 25-এর মধ্যে যদি 20 না পাই ইংরেজিতে, তাহলে আর কেমন হইল, তাই না? ওই বেসিক শিক্ষা তো লাভ নাই, আমার দরকার আমি দেখব, আমি উত্তর করে দেব, ঝামেলা শেষ। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা দেখি অনেকেই দেখতেছেন। আচ্ছা তাহলে ক্যান নট হেল্প, ক্যান নট বাট, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এরপরে যে ভার্ব বসবে তার সাথে একটা আইএনজি যুক্ত করা হবে। থ্যাংক ইউ। এবার আসি, দেয়ার ইজ ডট 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 টি ইন দ্য কাপ, লিটিল, ভেরি লিটিল, ফিউ, মাস, আ ফিউ, এর মধ্যে একটা গোলায় যায় না? দেখেন লিটিল, আগে লিটিল আর ফিউ এর পার্থক্য। লিটল মানে ছোট, আসলে উচ্চারণটা লিটল, লিটিল বলি আমরা ভুল বলি, লিটল ছোট। এবার আসি আমরা ফিউ, কিছু, খুব মনোযোগ দিয়ে দেখবেন এটা। এবার আসি আ ফিউ, একটা প্রশ্ন দিয়ে আমরা একাধিক প্রশ্নের উত্তর শিখব। লিটল মানে ছোট, আচ্ছা ছোট। ফিউ মানে কিছু, যখন
আপনি গণনা করতে পারবেন তখন ফিউ বসাবেন, যখন গণনা করতে পারবেন না অর্থাৎ গুনতে পারবেন না তখন লিটল বসাবেন। যেমন এইখানে দেয়ার ইজ ডট টি ইন দ্য কাপ। আচ্ছা, টি কি গোনা যায়? এখানে একটা কাপ নিই আমরা, এই যে এই কাপে আমরা একটা টি আছে, 1 কাপ টি, এটা কি কেউ গুনতে পারবে? পানি, অয়েল, ফ্লাওয়ার অর্থাৎ আটা, ময়দা, সুজি, গম, ভুসি, এগুলো কি গোনা সম্ভব? পানি, বলেন তো। আচ্ছা, গোনা তো সম্ভব না, তাহলে সেক্ষেত্রে লিটল বসবে। ওকে, তাহলে এখানে কি দেয়ার ইজ ভেরি লিটল, মানে খুবই কম চা আছে। এবার আসুন ফিউ মানে কিছু। ফিউ মানে কিছু, এখানে কিন্তু আমরা গুনতে পারবো কয়টা মোবাইল আছে, এখানে কিন্তু আমরা গুনতে পারবো কয়টা অডিয়েন্স আছে, এখানে কয়জন বসে আছে, কয়টা বই আছে, আমরা গুনতে পারবো। এই বইটা গুনতে পারবো না, আমরা 100টা থাকলে অবশ্যই পারবো, তাহলে ফিউ। এবার আসুন চাকরির পরীক্ষায় এইটার পরিবর্তে একটু ট্রিক খাটিয়ে কিভাবে প্রশ্ন বানায় দেয় একটু বলে দিই। তার বন্ধু নাই বললেই চলে, আফিউ। আফিউ হচ্ছে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, তার বন্ধু নাই বললেই চলে। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্লিয়ার একটা জিনিস শিখলাম। আচ্ছা, আপনাদের একটা উত্তর করতে হবে, তার বন্ধু নাই বললেই, তার বন্ধু নাই বললেই চলে, এটা আপনি লেখেন কমেন্ট বক্সে। আমি একটু সবার কাছেই জানতে চাই যে তার কোনো বন্ধু নাই বললেই চলে। কমেন্ট করেন, কমেন্ট করেন। বলে দিই যে কতজন দেখছেন, যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে একেবারেই কম বা নেই বললেই আফিউ বোঝায়, ক্লিয়ার। আর তার বন্ধু নেই বললেই চলে, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এটা হচ্ছে সঠিক উত্তর হবে। ওকে, অনেকেই কমেন্ট করছেন। অর্ণা, পার্ল, আখি, ভেরি লিটল, রেগুলারলি ফ্রি ক্লাস নেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে, শেয়ার থাকলে প্রতিদিনই নিব। এমডি সিরাজুল ইসলাম লিখছেন আপনি তো ক্লাস নেন না স্যার। আচ্ছা, আমার ক্লাস নিয়মিত পাবেন। আজকে যদি আপনারা এটা শেয়ার দিয়ে 100+ লাইভ অডিয়েন্স আছে, আমি কথা দিচ্ছি আপনাদের ক্লাস আমি ইংরেজি রেগুলার নেব। ষষ্ঠ থেকে সবগুলো, আজকে নিচ্ছে 18তম, এরপরে নিব 17তম, তারপর 16তম, ধারাবাহিকভাবে ক্লিয়ার করব। ইংরেজি প্রভাষক হিসেবে আপনাদের জন্য এতটুকু করতে পারি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে চায়ের ক্ষেত্রে, পানীয়ের ক্ষেত্রে, তেলের ক্ষেত্রে লিটিল বসে, ফিউ বসে না। এবার আসুন ডাইরেক্ট হোয়াইল দেখবেন চাকরির পরীক্ষার ক্ষেত্রে। হোয়াইল দেখলেই কন্টিনিউয়াস, হোয়াইল দেখলেই কি কন্টিনিউয়াসে দিয়ে দিবেন। তাহলে এবার আমরা একটু এখানে কন্টিনিউয়াস খুঁজি। উড কুক, এটা হয় মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল বা মামা বা চাচা পৌঁছালো। হোয়াইল আই কুক ইন দ্য ডিনার, কুক দ্য ডিনার, আমার চাচা বাড়িতে পৌঁছালো যখন আমি রান্না করছিলাম, তাই না? ওই সময় মানে ঘটছে, দুইটা কাজ একসাথে, চাচা পৌঁছালো, রান্নাও করতেছি। তো এই হোয়াইল থাকলে কোনো কথা নেই, আমরা খুঁজবো কোনটা আইএনজি কার সাথে যুক্ত আছে, এটার সাথে নাই, এটার সাথে নাই, এটার সাথে নাই। ওয়াজ কুকিং, ওকে, লজিক্যালি দিস ইজ রাইট আনসার। ক্লিয়ার? টেকনিকে শিখুন। এবার আসুন সিলেক্ট দ্য সেম মিনিং প্যারাগমেটিক।
যারা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন তারা কিন্তু প্যারাগমেটিক, সিনট্যাক্স এগুলো পড়ছেন। প্যারাগমেটিক মানে হচ্ছে বাস্তবধর্মী। আচ্ছা, এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছেন আপনারা, প্র্যাকটিক্যাল করেননি, এটাই তো বাস্তবধর্মী, এটাই তো রিয়েলিস্টিক। তাহলে এই অর্থটা আপনাকে মনে রাখতে হবে মুখস্থ করার মাধ্যমে। প্যারাগমেটিক মানে কি? প্যারাগমেটিক মানে হচ্ছে বাস্তবিক, বাস্তবসম্মত। প্র্যাকটিক্যাল মানেও বাস্তবিক, বাস্তবধর্মী। দ্যাটস ইট। এবার আসি পাস আউট আর পাস অ্যাওয়ে, এর মধ্যে কনফিউশন বেঁধে যায় আপনাদের। পাস আউট, পাস আউট ও পাস অ্যাওয়ে, খুব মনোযোগ দিয়ে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন যে পাস অ্যাওয়ে, কেউ যদি মারা যায়, আল্লাহ না করুক, আমার শত্রুরা যেন এরকমটি না হয়, আমি দুনিয়াতে দুইটা দোয়া করি। সেটা হচ্ছে আমার শত্রুরা যেন অসুস্থ না হয়, কারণ শারীরিক সুস্থতা সব থেকে বড় নিয়ামত। সুস্থ থাকুন, পৃথিবীতে বেঁচে থাকুন, পৃথিবীতে সব পাবেন, সব পাবেন, সব আসবে, অনেক কিছু দেখবেন, শুধু সুস্থভাবে বেঁচে থাকুন, নিজেকে সুস্থ রাখুন। আচ্ছা, পাস অ্যাওয়ে মিন্স পটল তোলা, পটল তোলা মানে মারা যাওয়া। আর এইখানে একটা জিনিস কি আসছে, পাস আউট। আচ্ছা, পাস অ্যাওয়ে মানে কি? মারা যাওয়া। আর পাস আউট মানে সেন্সলেস হওয়া, অজ্ঞান হওয়া, ফেইন্ট, যার অর্থ আসে কি? ফেইন্ট। ডাই মানে মারা যাওয়া, তারপরে ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া, অ্যাপিয়ার মানে প্রতীয়মান হওয়া, দৃশ্যমান হওয়া, দেখা। এই যে আমার সামনে এই বোতলটি এখন অ্যাপিয়ার হয়েছে, এটা আমি এখন দেখতে পাচ্ছি, অর্থাৎ ইট অ্যাপিয়ার্স টু মি, এটা আমার সামনে দৃষ্টিগোচর হয়। আচ্ছা, আমি এখন এই মোবাইলটা দেখতে পাচ্ছি, এটা আমার সামনে দৃশ্যমান। এখন এটা যদি সুমন্তর সু বলে এই যে এই পেনটা আমি সরাই ফেলি, এটা অদৃশ্য হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার একে বলে। ডিসঅ্যাপিয়ার, অদৃশ্যমান হওয়া, অপ্রতীয়মান হওয়া। প্রতীয়মান মানে চোখের সামনে আমি যা দেখছি, দেখার অনেক ইংরেজি আছে। ওয়াচ আছে, ইউ আর ওয়াচিং দিস ভিডিও। লুক আছে, তারপরে কি আছে? সি আছে, তারপরে কি আছে? লু আছে। লুক না, লু, মানে এই দুইটা মানেই দেখা। তারপরে ফিল মানে ভেবে দেখা, অনেক ব্যাপার আছে। আবার লুকিং ইনটু, লুকিং ইনটু তদন্ত করে দেখা। লুক আফটার, পরিচর্যা করা। উই লুক আফটার আওয়ার প্যারেন্টস। একটা ক্লাস দেখবেন, 2-4টা প্রশ্ন এমনি উত্তর দিতে পারবেন চাকরির পরীক্ষায়। সে যে কোনো চাকরির পরীক্ষা হোক, সেটা দুদক হোক, ভোক্তা অধিকার হোক, আপনার মাদক হোক, তারপর যে কোনো পরীক্ষা, এডি হোক, মিনিস্ট্রি হোক, আপনার এনটিআরসি হোক, প্রাইমারি হোক, বিসিএস হোক, বিবি অর্থাৎ বাংলাদেশ ব্যাংক হোক বা সমন্বিত ব্যাংক হোক, ভার্সিটি অ্যাডমিশন হোক, নার্সিং হোক, ইত্যাদি ইত্যাদি, আমরা সেভাবেই ক্লাস পরিচালনা করতেছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ যারা দেখছেন, শেয়ার দিবেন একটু প্লিজ। আমরা টেকনিকে ইংরেজি শিখব। দ্য ওয়ার্ক ইজ ডান টু বি। আচ্ছা, আমরা যে দি আর দা বলছি, এটা ঠিকঠাক বলছি কিনা এটা একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, আমরা এটা একটু একটা সংক্ষিপ্ত ব্যাপার। আমরা অনেকেই সিভি লিখতে জানি, সি ভি। দা নাকি দি? আচ্ছা, খুব সংক্ষিপ্ত, দাদির সিভি। দাদির সিভি অর্থাৎ টিএইচি যদি কনসোনেন্টের সামনে বসে তাহলে দা অর্থাৎ দা ওয়ার্ক, আর এখানে যদি ভাওয়েল থাকতো তাহলে দি হইতো। ক্লিয়ার? আচ্ছা, ভেরি ফাইন। তাহলে আমরা কি বুঝলাম? দা দির সিভি অর্থাৎ দা কনসোনেন্টের আগে যদি বসে, টিএইচি কনসোনেন্টের আগে বসলে দা, আর ভাওয়েলের আগে বসলে দি। ওকে, লেটস ট্রাই এটা। দা ওয়ার্ক ইজ টু বি ড্যাশ ইমিডিয়েটলি। শোনেন, দা ওয়ার্ক ইজ টু বি। টু বি যদি থাকে ডাইরেক্ট পাস্ট পার্টিসিপল, কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই, কোনো জিজ্ঞাসা নেই, কোনো অপেক্ষা নেই, ডাইরেক্ট। দা ওয়ার্ক ইজ টু বি। ডু মানে করা, এটা প্রেজেন্ট ফর্মে আছে। ডু ডিড ডান, ডু ডিড ডান, গো এন্ড গান, গো এন্ড গন। আচ্ছা, ডু এটা হবে না উত্তর। এটা হবে না। আচ্ছা, ডুইং প্রশ্নই আসে না। ডিড হবে না, ডু ডিড ডান, সঠিক উত্তর এটা। টু বি থাকলে সেখানে ভার্বের
পাস্ট পার্টিসিপল হবে, সেটা যে ভার্বই হোক না কেন। ভার্বের কি VQ, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, ক্লাসটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। মাত্র 11 শেয়ার, আরো শেয়ার চাচ্ছি, শেয়ার করুন, শেয়ার করুন। আচ্ছা, দ্য ওয়ার্ড গার্লিয়াস মিন্স কি? টকিং টু মাচ, অর্থাৎ এইটা পরিবর্তে টকিং টু মাচ না দিয়ে যদি দিত এখানে ব্যাবলার, ব্যাবলার মানে বাচাল, অর্থাৎ যে বেশি কথা বলে তাকেই গার্লিয়াস বলা হয়। সুতরাং এটা বেশি কথা বলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। হি সেইড দ্যাট হি ড্যাশ দ্যাট প্রিভিয়াস ডে, প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে, লং লং অ্যাগো, অর্থাৎ বিফোর, ফরমার, অতীতে নিয়ে গেলেই সেই সেন্টেন্সটা প্রথম পাস্ট করতে হবে। এখন পাস্ট টেন্সের কোন ফর্মে বসবে, যেহেতু আমরা টেন্স সম্পর্কে একটা ধারণা রাখি যে টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। এখন পাস্ট টেন্সের কোন কন্ডিশনে পড়বে বা কোনটার সাথে দিলে আমার হবে? হি সেইড দ্যাট, সে বলল। যদি আপনার বাম দিকে, মনে রাখবেন বাম দিকে পাস্ট ইনডিফিনাইট থাকে, ডান দিকে কি হবে? পাস্ট পারফেক্ট। বাম দিকে পাস্ট ইনডিফিনাইট, ডান দিকে পাস্ট পারফেক্ট। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনাদের কমেন্টটা, আচ্ছা তাহলে হ্যাড কাম, কামের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ কাম তো একটা ভার্ব, কাম মানে আসা, কাম, কেম, কাম, অর্থাৎ হ্যাড কাম সঠিক উত্তর। ওকে, দ্য সিনোনিম অফ ফ্রাঞ্চাইজ ইজ, ফ্রাঞ্চাইজের সিনোনিম কি? দেখেন, এই ফ্রাঞ্চাইজ বলতে আমরা যা বুঝি সনদ, সার্টিফিকেট, লাইসেন্স, রেজিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি, তারই সিনোনিম। দেখেন, সিনোনিম থেকে একটা প্রশ্ন আসছে 18তমতে, তাই আমরা বারবার বলতাম সিনোনিম অ্যান্টোনিম খুব গুরুত্বপূর্ণ। সিনোনিম ফ্রাঞ্চাইজের অর্থ চার্টার, চার্টার মানে সনদ। লাইসেন্স মানে কি? লাইসেন্স মানেও কিন্তু সনদ। প্রিভিলেজ মানে কোনো কিছু সুবিধা থাকা বা সনদ। তারপরে এখানে অল অফ দি অ্যাবাভ, অর্থাৎ উপরের সবগুলো, দ্যাটস ইট। আরেকটা প্রশ্ন আসে, লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি? কমন ল্যাঙ্গুয়েজ। কিছু করার আগে ভেবে নাও, কিছু করার আগে ভেবে নাও, এইটা আসছে প্রভাব থেকে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। লুক বিফোর ইউ লিপ। এই লিপ মানে কি? লাফ দেওয়া কিন্তু, অর্থাৎ তুমি যে লাফ দিবা তার আগে দেখে নাও সামনে কি কাটা আছে, নাকি অনেক গভীর আছে, নাকি সমান্তরাল আছে। এটা প্রভাব যে ভেবে চিনতে কাজ করো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বা দেখে শুনে পা বাড়াও। এইটা অনুবাদ যেহেতু 2 প্রকার, একটা জিটিএম মেথডে হয়ে থাকে আর একটা লিটারারি মেথডে হয়ে থাকে। এটা হয়েছে লিটারারি মেথডে। আচ্ছা, যারা এতক্ষণ ধরে ক্লাস দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেক কমেন্টস রয়েছে। আমরা কিন্তু মুফতি আব্দুল কুদ্দুস মোল্লা ভাই লিখছেন গতানুগতিক ধারায় কবে থেকে ক্লাস শুরু হবে? আচ্ছা, গতানুগতিক ধারায় শুধুমাত্র শুক্রবার ক্লাস নিতে পারবো না, শুক্রবার ব্যতীত, অর্থাৎ সপ্তাহে 5 দিন ক্লাস হবে আমাদের। শুক্রবার ব্যতীত শনিবার, রবিবার, সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার, এই কয়টা দিন ক্লাস হবে।
এইটা আপনারা মাথায় রাখবেন। এই জন্য এই পেজটা সবসময় সি ফার্স্টে দিয়ে রাখবেন এবং রিকমেন্ড করবেন, শেয়ার দিয়ে রাখুন। আমি আগামীকালকে আপনাদের এই বাদ বাকি পার্ট, যে আমরা আজকে 14টা প্রশ্ন শেয়ার করেছি, এই সলভ করেছি, আমরা পার্ট 2 আগামীকালকে ইনশাআল্লাহ শেষ করব 18তম। এভাবে ধারাবাহিকভাবে ক্লাস থাকবে। আপনারা রেডি আছেন কিনা একটু এনার্জি দিয়ে বলেন। আর ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্ট করেন। অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আমাদের পেইড বেসিক ক্লাস নিতে একটু সময় চলে যায়, তো আমাদের যারা ক্লাস নেন তারা প্রত্যেকেই চাকরিজীবী, সেক্ষেত্রে ওনাদের অনেক পর্যাপ্ত ব্যস্ততা আছে। যাই হোক, তবে পেইড কোর্সে আমরা ক্লাস দিয়ে বাইরের সময়টা কম পাই, তবে আপনাদের কথা যে দিয়ে গেলাম এই কথাটা আমরা রাখবো। আর একটা কথা, আমাদের এখন এই যে বইটি আছে, এই বইটি যারা নেবেন বা যারা ভর্তি হবেন তাদের জন্য এই বইটি সম্পূর্ণ ফ্রি। আর যারা শুধু বইটি নিতে চান তারা আমাদের শুধুমাত্র এই ইনবক্সে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিলেই আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব। এখান থেকে আপনাদের ভালো লাগলে বইটি নেবেন, না লাগলে নেওয়ার দরকার নেই। এই 2টি নাম্বারে শুধু আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আর পাশে লিখে দিবেন 19তম। এই বইটি আপনার কাছে যখন হোম ডেলিভারিতে যাবে, ক্যাশ অন ডেলিভারিতে, আমরা তো 1 টাকা পূর্বে নিব না, আপনি তখন এই বইটা দেখবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে যে এই বইটার সেটআপ কেমন, দেখে আধা ঘন্টা পড়বেন, পড়ে বইটা ভালো লাগলে নেবেন। আচ্ছা, আধা ঘন্টা পড়ে ভালো লাগলে নিয়ে টাকা দিয়ে দিবেন। তারপরেও যদি 7 দিন পড়ার পর আপনার যদি মনে হয় যে এই বইটা বাজারের সব থেকে ভালো বই নয়, তাহলে আপনি ফেরত দিয়ে আপনার পূর্ণ টাকা ফেরত নেবেন। এই বিষয়ে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, ডেডিকেট। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সঙ্গে আমি ছিলাম সাদিক, প্রভাষক ইংরেজি।